আসসালামু আলাইকুম। বিয়ে বাড়িতে সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। সবাই সুস্বাগত। প্রস্তুত সবাই বিয়ে খাওয়ার জন্য? আমরা কিন্তু বিয়ে বাড়িতে এখন কোথায় বলো? রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অপরিচিতা গল্পে আমরা সবাই বিয়ে বাড়িতে এসেছি। মেয়েরা তোমরা এসেছো কিনা জানি না, আমি কিন্তু বিয়ে বাড়িতে এখন। সুতরাং আমরা বিয়ের অনুষ্ঠান দেখার জন্য একেবারে সোৎসাহে উদ্গ্রীব হয়ে আছি। কারণ এটা তো আর যেমন তেমন বিয়ে না, এটা তো স্বাভাবিক বিয়ে না, এটা একটা অস্বাভাবিক বিয়ে। সুতরাং এই বিয়েটা দেখার জন্য আমরা সবাই উদ্গ্রীব হয়ে আছি, আমরা উৎকণ্ঠায় আছি কি হবে কি হবে। কারণ ইতিমধ্যে আমরা কি দেখেছি? আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের গল্পের মামা বিয়ে বাড়িতে স্বর্ণ অলংকার ইত্যাদি পরীক্ষণ করার জন্য শেখরাকে সাথে করে নিয়ে এসেছেন এবং তিনি শেখরাকে নিয়ে শম্ভুনাথ বাবুকে প্রস্তাব দিয়েছেন। শম্ভুনাথ বাবুকে জানো তো? শম্ভুনাথ বাবু হচ্ছেন আমাদের গল্পের কনের বাবা, অর্থাৎ মেয়ের বাবা, বউয়ের বাবা, হবু বউয়ের বাবা। এই শম্ভুনাথ বাবুকে কোথায় নিয়ে কি যেন আড়ালে বললেন আমাদের গল্পকথক তো বর। তিনি বুঝলেন না, তিনি বুঝার কথাও না। আমরা তো ইতিমধ্যে তার কিছুটা জানি, তিনি বুঝার কথাও না। কিন্তু তিনি ভিতর থেকে এসে আমাদের গল্পকথককে অর্থাৎ বরকে ডাকলেন, বাবাজি এইদিকে একটু আসো তো, তাহলে আমরাও এবার দেখি না। তোমাদেরও কি ইচ্ছে হচ্ছে না দেখার যে কি হবে কি হবে? ওই যে অনেকটা নাটকের ক্লাইম্যাক্সের মতো কি হবে, তাহলে কি হবে দেখি। আমরা ইতিমধ্যে দেখেছি কি শম্ভুনাথ বাবু আমাকে বলিলেন, তোমার মামা বলিতেছেন বিবাহের কাজ শুরু হইবার আগেই তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন, ইহাতে তুমি কি বলো? শম্ভুনাথ বাবু কতটা চালাক আমরা তার পরিচয় পাচ্ছি। তিনি বরকে সাক্ষী রেখে যে কাজগুলো করার কথা করবেন। আমি মাথা হেট করিয়া চুপ করিয়া রইলাম। তার তো চুপ করা ছাড়া আর কোনো উপায় নাই, তার তো আর কোনো ক্ষমতাই নাই কথা বলার। সুতরাং তিনি মাথা হেট করেই আছেন। মামা বলিলেন, মামা কি বলছে শোনো। ও আবার কি বলিবে? আমি যা বলিব তাই হইবে। শম্ভুনাথ বাবু আমার দিকে চাহিয়া কহিলেন, সেই কথা তবে ঠিক? উনি যা বলিবেন তাই হইবে, এই সম্বন্ধে তোমার কিছুই বলিবার নাই? অর্থাৎ শম্ভুনাথ বাবু কিন্তু বরের অবস্থাটা, ক্ষমতাটা, সাহসটা একটু যাচাই করে দেখছেন যে পাত্র কি বলে। আমি একটু ঘাড় নাড়ার ইঙ্গিতে জানাইলাম, এসব কথায় আমার সম্পূর্ণ অনধিকার। ওই যে তিনি চুপ করে আছেন, একটু ঘাড় নাড়াচ্ছেন, আমরা অনেক সময় এরকম করি না? ঠিক সেই রকম। আচ্ছা তবে বসো। শম্ভুনাথ বাবু কিন্তু বুঝে গেছেন, শম্ভুনাথ বাবু বুঝে গেছেন তিনি কার হাতে মেয়ে দিতে যাচ্ছেন। আদৌ তিনি দেবেন কিনা এটি তিনি ইতিমধ্যে সিদ্ধান্ত মনে মনে নিয়ে ফেলেছেন। মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া আনিতেছি। দেখো, মেয়ের গা থেকে কিন্তু সব গহনা খুলে আনছেন। এই বলিয়া তিনি উঠিলেন। মামা বলিলেন, অনুপম এখানে কি করিবে? লক্ষ্য করো, আমরা গল্পের এই পর্যায়ে এসে কিন্তু আমাদের গল্পকথকের নাম পাচ্ছি। কি নাম? অনুপম। আন্ডারলাইন করো এবং বড় করে একটা বৃত্ত দিয়ে রাখো। এই মানুষকে তো আর জীবনেও দেখবে না, সুতরাং এই মানুষের যে পরিচয় আমরা পেয়েছি তার একটা বড় করে বৃত্ত দিয়ে রাখো। তার নাম কি? অনুপম। ও সভায় গিয়ে বসুক। কে বলছেন? মামা। শম্ভুনাথ বলিলেন, না, সভায় নয়, এখানেই বসিতে হইবে। কিছুক্ষণ পরে তিনি একখানা গামছায় বাঁধা গহনা আনিয়া তক্তপোষের উপর মেলিয়া ধরিলেন।
সমস্তই তাহার পিতামহীদের আমলের গহনা। পিতামহী জানো? বাবার মা বাবা। বুঝতে পেরেছ কত আগের পুরনো আমলের এই গয়নাগুলো। এবং এনে তিনি কি বলছেন? হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, যেমন মোটা তেমনি ভারী। কারণ পুরনো দিনের অলংকারগুলো খাঁটি তো বটে, বেশ মোটা সোটা ডিজাইনগুলো, তাদের আকৃতিগুলো এরকমই হতো। শেখরা গহনা হাতে তুলিয়া লইয়া বলিল, শেখরাকে ওই যে অলংকার পরীক্ষণ করার জন্য যাকে সাথে করে নিয়ে আসা হয়েছে তিনি হাতে তুলে নিলেন। নিয়ে কি দেখলেন? এ আর দেখিব কি, এ হাতে খাদ নাই। খাদ অর্থ জানো তো, যা মিশেল দেওয়া হয়। গয়নাপাতিতে কিন্তু কি দেয়? কিছুটা জিনিস অতিরিক্ত দেওয়া হয়। এমন সোনা এখনকার দিনে ব্যবহারই হয় না। শেখরা কিন্তু বুঝতে পেরেছেন যে এই স্বর্ণ নিখাত, অর্থাৎ এতে কোনো রকমের খাদ দেওয়া হয় নাই। এবং এই বর্তমান সময়ে এই জাতীয় স্বর্ণ কি করা হয় না? বানানো হয় না। এই বলিয়া সে মকর মুখা, মকর অর্থ কি জানো? কুমির, কুমিরের মতো, কুমিরের মতো মোটা একখানা বালায় একটু চাপ দিয়া দেখাইলো তাহা বাকিয়া যায়। লক্ষ্য করো কিন্তু স্বর্ণ বেঁকে যাওয়ার অর্থ এই নয় যে এই স্বর্ণ নকল। যে স্বর্ণ যত খাঁটি সেই স্বর্ণ কিন্তু নরম হয়। এই জন্যই বালার দুই দিকের যে মুখ রয়েছে কুমিরের মতো, সেই রকম একটা বালা ধরে তিনি যখন চাপ দিলেন কি হয়ে গেল? বেঁকে গেল। এবং শেখরা বুঝতে পেরেছে এটা অত্যন্ত খাঁটি সোনা, এতে কোনো রকমের খাদ যুক্ত করা হয়নি। মামা তখনই নোট বইয়ে গহনাগুলোর ফর্দ টুকিয়া লইলেন। মামা কিন্তু আমার কাজ করছেন। ফর্দের মধ্যে ওই যে কি কি গহনা দেওয়া হয়েছে এগুলো লিখে নিচ্ছেন। ওই যে আমি যেমন তোমাদেরকে বলছি খাতা লিখে নাও, মামাও তাই করছেন। পাছে যাহা দেখানো হইল তাহার কোনোটা কম পড়ে। মামা কি ভেবেছেন? মামা ভেবেছেন এখানে যা যা দেখানো হয়েছে যদি ভিতর বাড়িতে নিয়ে গিয়ে তার কোনোটা কম দেওয়া হয়, এই জন্যই তিনি প্রত্যেকটা একটা একটা করে লিখে দিচ্ছেন। হিসাব করিয়া দেখিলেন গহনা যে পরিমাণ দিবার কথা এগুলি সংখ্যায়, দরে এবং ভারে তার অনেক বেশি। কি বুঝলে? শম্ভুনাথ বাবু তার মেয়েকে বিয়ের পাকা কথা বলার সময় যে যে গয়নাগুলো দেওয়ার একটা হিসাব নিকাশ হয়েছিল মামা দেখতে পেলেন তার থেকে অনেক বেশি স্বর্ণ এখানে। এগুলি দরে অর্থাৎ দামে এবং ভারে ওজনে অনেক বেশি। গহনাগুলোর মধ্যে এক জোড়া ইয়ারিং ছিল। আন্ডারলাইন করো ইয়ারিং, ইয়ারিং আন্ডারলাইন করো, এটা বিশেষ একটা গয়না। শম্ভুনাথ সেইটাই শেখরার হাতে দিয়া বলিলেন, এইটা একবার পরখ করিয়া দেখো। শম্ভুনাথ বাবু কি বুদ্ধিমান মানুষ, যে ইয়ারিংটা, একটা ইয়ারিং যে শেখরার হাতে দিলেন, এটা কিন্তু কাদের জানো? এটাই বরপক্ষ থেকে মেয়েকে আশীর্বাদের সময় দেওয়া হয়েছিল। এটাই শেখরার হাতে দিয়ে বলা হলো এটা একটু পরীক্ষা করে দেখো। শেখরা কহিল, ইহা বিলাতি মাল। বিলাতি মানে বাইরের জিনিস। এ হাতে সোনার ভাগ সামান্যই আছে। লক্ষ্য করো, আগের সোনাগুলো আমরা পেয়েছি ওজনে ভারী, নিখাত, একেবারেই খাঁটি, কিন্তু এটা একটা বিলাতি মাল, হালকা মাল, এবং এতে কি রয়েছে? সোনার পরিমাণ অত্যন্ত কম। শম্ভুবাবু ইয়ারিং জোড়া মামার হাতে দিয়া বলিলেন, এটা আপনারাই রাখিয়া দিন। কি বললেন? এটা আপনারাই রেখে দিন। এগুলি কার? এগুলোই তারা দিয়েছিলেন, তাই না? সুতরাং শম্ভুনাথ বাবু এগুলো দিয়েই বলছেন যেগুলো আপনার হাতেই রেখে দিন। মামা সেটা হাতে লইয়া দেখিলেন এই ইয়ারিং দিয়া এই কন্যাকে তাহারা আশীর্বাদ করিয়াছিলেন। কি বুঝলে? যেটাতে খাট পাওয়া গেল, স্বর্ণের পরিমাণ কম, সেই ইয়ারিং দিয়েই ওই বরপক্ষ কন্যাকে আশীর্বাদ দিয়েছিলেন। এবং শম্ভুনাথ বাবু অত্যন্ত দক্ষতার সাথে
অত্যন্ত কঠোরতার সাথে সেই জিনিসগুলো মামাকে দিয়ে বলছেন, এগুলো আপনারাই রেখে দিন। মামার মুখ লাল হইয়া উঠিল। দরিদ্র তাহাকে ঠকাইতে চাইবে, কিন্তু তিনি ঠকিবেন না, এই আনন্দ সম্ভোগ হইতে বঞ্চিত হইলেন এবং তাহার উপরেও কিছু উপরি পাওনা জুটিল। লক্ষ্য করো, মামা কিন্তু একেবারে আটঘাট বেঁধে এসেছিলেন। কি করবেন? এই হতদরিদ্র কন্যাদায়গ্রস্ত বাবাকে অপমান করবেন। গয়নাতে যদি কিছুটা এদিক সেদিক হয়, এই উসিলায় মামাকে অপমান করবে, মেয়ের বাবাকে অপমান করবে, এই ধরনের একটা মনোভাব নিয়েই তিনি এসেছিলেন। উল্টো কি এখন দেখলেন? উল্টো তাকে কি হতে হলো? অপমানিত হতে হলো। একেই কি বলা হয় জানো? ইটটি মারলে পাটকিলটি খেতে হয়। কাউকে যদি তুমি ঠকানোর চেষ্টা করো, উপরন্তু তুমিই ঠকবে। মামার মুখ লাল হয়ে গেল লজ্জায়, অপমানে এবং উপরি কি অতিরিক্ত। আমরা সাধারণত অতিরিক্ত কিছু জিনিস দিলে তাকে কি বলি? উপরি বলি, তাই না? এখন উপরি তিনি কি পাচ্ছেন? নিজেই অপমানিত হচ্ছেন। অত্যন্ত মুখ ভার করিয়া বলিলেন, অনুপম, যাও, তুমি সবাই গিয়ে বসোগে। আবার তার রাগও কমে না, একটু ভিতরের যে কর্তৃত্ব সেটাও প্রকাশ পাচ্ছে। কার উপর? তাও ওই অনুপমের উপর। তাকে কি বলছে? যাও, সবাই গিয়ে বসুগে। শম্ভুনাথ বাবু বলিলেন, না, এখন সবাই বসিতে হইবে না। শম্ভুনাথ বাবু কিন্তু কি হয়ে যাচ্ছেন? আরো বেশি শক্ত হয়ে যাচ্ছেন। চলুন আগে আপনাদের খাওয়াইয়া দিই। কি বলছেন শম্ভুনাথ বাবু? আগে আপনাদের খাইয়ে দেই। মামা বলিলেন, সে কি কথা? লগ্ন, তোমরা তো জানো যারা সনাতন ধর্মাবলম্বী, তোমাদের বিয়ের জন্য একটা সুনির্দিষ্ট কি রয়েছে, সময় রয়েছে, যেটাকে তোমরা বলো লগ্ন। মামা স্মরণ করিয়ে দিচ্ছেন লগ্ন। শম্ভুনাথ বাবু বলিলেন, সেই জন্য কিছু ভাবিবেন না, এখন উঠুন। লোকটি নেহাত ভালো মানুষ ধরনের, কিন্তু ভিতরে বেশ একটু জোর আছে বলিয়াই বোধ হইল। মামাকে উঠিতেই হইল। যতটা দুর্বল তাকে ভেবেছিলেন, ততটা দুর্বল কিন্তু আমাদের শম্ভুনাথ বাবু নন। তিনি ক্রমান্বয়ে তার শক্তি প্রদর্শন করছেন। তার মুখের বলার মধ্যে এমন একটা জোর ছিল, একটা শক্তি ছিল। এই শক্তির কাছে মামা হেরে গেলেন, তাকে উঠতেই হলো। তিনি কিন্তু বসে থাকলেন না। বরযাত্রীদেরও আহার হইয়া গেল। আয়োজনের আড়ম্বর ছিল না, কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়া সকলেরই কি হইল? তৃপ্তি হইল। বরযাত্রীদের খাওয়া শেষ হইলে শম্ভুনাথ বাবু আমাকে খাইতে বলিলেন। মামা বলিলেন, সে কি কথা? বিবাহের পূর্বে বর খাইবে কেমন করিয়া? তাই না? সনাতন ধর্মাবলম্বী তোমরা তো উপোস থাকো। বর কনে দুজনকে উপোস থাকতে হয় না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। মামা সেটাই স্মরণ করিয়ে দিচ্ছেন যে বিয়ে হওয়ার আগে বর খাবে কি করে। এই সম্বন্ধে মামার কোনো মত প্রকাশকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া আমার দিকে চাহিয়া বলিলেন, তুমি কি বলো? বসিয়া যাইতে দোষ কিছু আছে? দেখো শম্ভুনাথ বাবু তিনি তো মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন যে বিয়ে হবে না, সুতরাং তারপরে একটু যাচাই করে দেখছেন। কাকে? অনুপমকে, বিয়ের বরকে, যে তুমি কি বলো, তোমার কি বসে যেতে কোনো অপরাধ হবে? মূর্তিমতী মাতৃ আজ্ঞা স্বরূপে মামা উপস্থিত, তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব। আমি আহারে বসিতে পারিলাম না। আহারে, আমাদের বর কিন্তু খেতে বসতে পারলেন না। তখন শম্ভুনাথ বাবু মামাকে বলিলেন, আপনাদিগকে অনেক কষ্ট দিয়াছি, আমরা ধনী নই, আপনাদের যোগ্য আয়োজন করিতে পারি নাই, ক্ষমা করিবেন। রাত হইয়া গেছে, আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করি না,
এখন তবে এখন তবে এটার যে কি পুরো অর্থ আমরা পরক্ষণেই বুঝব। কারণ কি বলছেন, আপনাদেরকে আমি অনেক কষ্ট দিয়েছি, আপনাদের মতো আমি এতটা ধনী নই, হয়তো যেভাবে আয়োজনটা আপ্যায়নটা করা প্রয়োজন ছিল ঠিক সেভাবে আমি করতে পারিনি। এই জন্য আমি আপনার কাছে কি চাই, ক্ষমা চাই, আপনার যোগ্য মতো আপ্যায়ন করতে না পারার জন্য এবং আপনাদেরকে যে কষ্ট দিয়েছি এই জন্য। এবং তিনি বলছেন এখন তবে। মামা বলিলেন, তা সবাই চলুন, আমরা তো প্রস্তুত আছি। মামা কিন্তু এখনো মনে মনে আশা করছেন কি বিয়ে হবে। শম্ভুনাথ বলিলেন, তবে আপনাদের গাড়ি বলিয়া দিই। মামা আশ্চর্য হইয়া বলিলেন, ঠাট্টা করিতেছেন কি? শম্ভুনাথ কহিলেন, ঠাট্টা তো আপনিই করিয়া সারিয়াছেন, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। এটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা লাইন। ঠাট্টা তো আপনিই করিয়া সারিয়াছেন, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। ঠাট্টা কি ওই যে স্বর্ণ পরীক্ষা করার জন্য স্যাকরা হাতে নিয়ে এসেছেন, সাথে নিয়ে এসেছেন এবং বিয়ের অনুষ্ঠানে গয়নাগুলো পরীক্ষণ করা হয়েছে, এটা শম্ভুনাথ বাবুর জন্য অত্যন্ত অপমানজনক একটা ব্যাপার ছিল। এই জন্য তিনি এই কথাটা বলেছেন। শম্ভুনাথ কহিলেন, না। এরপরে দেখতে পাচ্ছি আমরা কি যেন মামা দুই চোখ এত বড় করিয়া মেলিয়া অবাক হইয়া রইলেন। শম্ভুনাথ কহিলেন, আমার কন্যার গহনা আমি চুরি করিব এই কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। এইবার একদম আসল কথাটাই শম্ভুনাথ বাবু বলে দিয়েছেন যে আমার মেয়ের সোনা আমি চুরি করব, কম দিব, এই ভাবনা যাদের মাথায়, আমি তো তাদের হাতে আমার মেয়েকে দিতে পারি না। মেয়ে কার? আমার। স্বর্ণ দিব কাকে? আমার মেয়েকে। সুতরাং আমি আমার মেয়েকে যখন মেয়ে দিতে যেতে, যেখানে আমার কোনো অনিচ্ছা নাই, সুতরাং সেই জায়গায় আমার মেয়ের স্বর্ণ আমি মেয়েকে দিতে কসুর করব, এই ভাবনা যাদের মাথায়, তাদেরকে তো আমি আমার মেয়ে দিতে পারি না। আমাকে একটি কথা বলাও তিনি আবশ্যক বোধ করিলেন না। কাকে? বরকে, হবু বরকে, অনুপমকে বলেছেন তো তিনি, তাই না? তিনি তো বলে দেখেছেন, কিন্তু আমরা তো ইতিমধ্যে অনুপমের কোনো ভূমিকা দেখতে পাইনি এবং এই অক্ষমতাটাই, অযোগ্যতাটাই শম্ভুনাথ বাবু বুঝতে পেরেছেন। কাজেই অনুপমকে বলার মৃত কাউকে বলা একই কথা, এতে তিনি বুঝতে পেরেছেন একে বলে কোনো লাভ নেই, তার কিচ্ছু করাটার যোগ্যতা নাই, এটা তিনি বুঝতে পেরেছেন। সুতরাং তিনি কি করলেন, কারণ প্রমাণ হইয়া গেছে আমি কেহই নই, তারপরে যা হইল সে আমি বলিতে ইচ্ছা করি না। ঝাড় লণ্ঠন ভাঙিয়া চুরিয়া জিনিসপত্র লণ্ডভণ্ড করিয়া বরযাত্রার দল দক্ষ যজ্ঞের পালা সারিয়া বাহির হইয়া গেল। তাই তো হবে, তোমরা কি বলো? বিয়ে বাড়ি থেকে বিয়ে না হয়ে বরপক্ষকে চলে যেতে হচ্ছে, তাও আবার কি করে? খাইয়ে দিয়ে। এদেরকে কিন্তু অভুক্ত দেওয়া হয়নি। শম্ভুনাথ বাবু কতটাই কৌশলী মানুষ এবার বুঝো। সুতরাং তারা তো এটাকে একটা অপমানজনক ব্যাপার বলেই মনে করলেন। তারা কি আর এমনি এমনি যাবেন? তারা একেবারেই সমস্ত বিয়ের অনুষ্ঠানটাকে লণ্ডভণ্ড করে দিয়ে, যা যা করা হয়েছিল সমস্ত ভেঙে চুরে দিয়ে একটা তাদের ক্ষমতা তো জাহির করতে হবে, ওই ক্ষমতাটাই জাহির করলেন বরপক্ষ, করে দিয়ে তাদেরকে যেতে কি হলো, বাধ্য হলেন। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, গত 2 বছর আগে তোমরা পত্রিকার পাতায় কিংবা কেউ জানো কিনা জানি না, আমাদের এই চট্টগ্রামের আনোয়ারাতে একটা বিয়ের আসরে বর তাণ্ডব চালিয়েছিল। কেন জানো? কেন বরযাত্রীদের চিংড়ি মাছ দেওয়া হয়নি?
আমি তখন ভেবেছিলাম হয়তোবা এই ঘটনার পরে কন্যার বাবা এই বরের সাথে তার মেয়েকে বিয়ে দিবেন না। আমার মনে হয়েছিল এই গল্পটার কথা। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর আজ থেকে 100 বছর আগে যে গল্পে এক কন্যাদায়গ্রস্ত বাবার চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছেন, কন্যার চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছেন, এতদিন পরে এসে কি আমাদের মা বাবাদের সেই শক্তি সামর্থ্য অর্জিত হয়নি? কিন্তু না, আমি পরে পত্রিকার পাতায় দেখতে পেয়েছি অসহায় বাবা, অক্ষম বাবা সামাজিকভাবে হেয় হবেন, অথবা তিনি এও চিন্তা করেছেন তার মেয়ের বিয়ে আর হবে কি না। এই দুশ্চিন্তা তাকে ওই বরের চারিত্রিক বৈশিষ্ট্য জেনে শুনে বুঝেও ওই বরের হাতেই তার মেয়েকে বিয়ে দিয়েছিলেন। আমি সেটা পত্রিকার পাতায় দেখেছি। এই জন্য যখনই আমি কিন্তু এই গল্পটা পড়ি মেয়েরা, আমার তখনই ওই আনোয়ারার ঘটনাটা মনে আসে। লক্ষ্য করো, রবীন্দ্রনাথ কিন্তু গতানুগতিক গল্পগুলো বলেননি। তার অনেকগুলো গল্পে আমরা কন্যাপক্ষের দুর্বলতা দেখেছি, কিন্তু এই গল্পটা হচ্ছে একটা ব্যতিক্রমধর্মী গল্প। এই গল্পের মাধ্যমে বাবার যেমন চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছেন, সমাজ জীবনে প্রতিনিয়ত ঘটা দৃষ্টান্ত থেকে তিনি দূরে সরে এসেছেন। তিনি তার শক্তিকে এখানে কি করতে পেরেছেন? প্রতিষ্ঠিত করতে পেরেছেন। তিনি যেমন পেরেছেন তার মেয়েও পেরেছে। আমি এটা বারবার বলছি, এই মেয়েটি কিন্তু তোমাদেরই বয়সের। যে মেয়ের সাথে 15 বছর বয়স, তোমরা ইতিমধ্যে জেনেছ এই মেয়েটি তোমাদেরই বয়সের একটা মেয়ে। সেও কিন্তু এই যে জিনিসটা সে কোথার থেকে পেল? তার বাবার থেকে পেল। একজন মানুষকে মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করার যে চারিত্রিক শক্তি, সামর্থ্য, মনোবল, এমন সমাজকে অস্বীকার করার যে একটা পর্যায়, সেটাই মেয়েটা পেয়েছে। এবং সেটা সে তার কার কাছ থেকে পেয়েছে? তার বাবার কাছ থেকে পেয়েছে। তাহলে কি হলো দেখতে পাই, বাড়ি ফিরিবার সময় ব্যান্ড, রসন চৌকি ও কনসার্ট একসঙ্গে বাজিল না, এবং অব্রের ঝাড়গুলো আকাশের তারার উপর আপনাদের কর্তব্যের বরাত দিয়া কোথায় যে মহানির্বাণ লাভ করিল, সন্ধান পাওয়া গেল না। অর্থাৎ এরা নিঃশেষ হয়ে গেল, এরা হারিয়ে গেল। এত যে জাঁকজমক, এত যে ঝাড়বাতি, এত যে আলো রোশনায়, সমস্ত কিছু মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে নিঃশেষ হয়ে গেল। এবার বাড়ির সকলে তো রাগিয়া আগুন। কন্যার পিতার এমন গুমর, কলিজে 4 পোয়া হইয়া আসিল। সকলেই বলিল, দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া। কিন্তু মেয়ের বিয়ে হইবে না, এই ভয় যার মনে নাই, তার শাস্তির উপায় কি? আমরা সাধারণত চিন্তা করি সামাজিক মানুষে কি বলবে, মানুষের সামনে আমি মুখ দেখাবো কেউ কী করে, অথবা আমার মেয়েটার ভবিষ্যতে আর বিয়ে হবে কি না। এই বাবা তো এই চিন্তা মাথায় আনেন নাই, এবং এই চিন্তা এনে এই কাজগুলো করেন নাই। সুতরাং তাকে আর কীভাবে শাস্তি দেওয়া হবে? পরবর্তীতে কিন্তু মামা চেষ্টা করেছিলেন কি করতে? মামলা করতে, যে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। তবে বেশ কয়েকজন তাদের যারা ঘনিষ্ঠ কিংবা তাদের যারা উপকার চায়, তাদের ভালো চায়, তারা তাকে নিষেধ করে দিয়েছিলেন। কেন? কারণ মামলা করতে গিয়ে বরঞ্চ আরও তাকে কি হতে হবে? হেয় হতে হবে, অপমানিত হতে হবে। সুতরাং মামাকে এই কাজ থেকে বিরত রাখা হয়েছিল। আজকে এই পর্যন্ত। তোমাদের সবাইকে ধন্যবাদ।